নবম শ্রেণীর সাহিত্য আলোচনার আসরে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনায় প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পটি ষষ্ঠ পাঠের অন্তর্গত। প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পটি কবি, গল্পকার, ঔপন্যাসিক তথা চলচ্চিত্র নির্মাতা, বহুমুখী প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্র উত্তরপ্রদেশের বারাণসী শহরে ৪ঠা সেপ্টেম্বর ১৯০৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, লেখক। প্রথম কাব্যগ্রন্থ প্রথমা, অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা, উপন্যাস পাঁক, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি। ঘনাদা চরিত্রের স্রষ্টা, বহু ছোট গল্প লিখেছেন। পাঠ্যাংশের সংক্ষিপ্ত এই লেখক পরিচিতির বাইরে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আরও কিছু কথা জানা দরকার। পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র, মাতা সুহাসিনী দেবীর সন্তান। কলকাতার সাউথ সাবারবার্ন বিদ্যালয়ে তার পড়াশোনা। কটিশ চার্চ থেকে বিএ পাশ করে কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য শান্তিনিকেতন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কলকাতার আশুতোষ কলেজের গবেষণা কর্মে নিজেকে নিয়োজিত করেন। কর্মসূত্রে বহু অলি গলিতে বিচরণ করেন। অবশেষে সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রূপে নিজেকে মনোনিবেশ করেন। আর শেষ পর্যন্ত তিনি একজন কৌতুক রচনাকার, চিত্র পরিচালক হিসেবে যথেষ্ট সমাদর লাভ করেন। ১৯৮৮ খ্রিস্টাব্দে ৩রা মে কলকাতাতেই তার জীবন অবসান হয়। রবীন্দ্র পুরস্কার, পদ্মশ্রী, শরৎস্মৃতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, দেশিকোত্তম, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে ভূষিত। এবার আসি প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প প্রসঙ্গে। নগর জীবনের যন্ত্রণা, পতিতাদের করুণ জীবনের ঘটনা প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যের একটা অন্যতম অংশ। জীবনের নোংরা গলির মধ্য দিয়ে চলতে চলতে জীবনকে এক লহমায় দেখে নিয়ে চরিত্রগুলিকে বিশ্লেষণ, মানুষের দুঃখপূর্ণ জীবনের এক অনন্য রূপ ফুটিয়ে তোলা প্রেমেন্দ্র মিত্রের এক অসাধারণ বৈশিষ্ট্য। এক্ষেত্রে তার গল্প রচনার কৌশলটিও আমাদের তথাকথিত ছোট গল্প রচনার সঙ্গে মেলে না। একটু আলাদা প্যাটার্নে তিনি সেই গল্পগুলি রচনা করেন। জীবন জটিলতার চিত্রণ ও বিশ্লেষণে প্রেমেন্দ্র মিত্র অক্লান্ত শিল্পী। একজন বস্তুনিষ্ঠ শিল্পী হিসেবে জীবনের নানা কৌশিক রূপ দেখানোয় তিনি সিদ্ধহস্ত। মননশীল অন্তর্ভেদী দৃষ্টির সার্চলাইট ফেলে লেখক মানব মনের অন্তকার সর্পিল চোরাপথ আলোকিত করে তোলেন। তার প্রত্যেকটি গল্পের মধ্যে এই বিশেষত্ব প্রায়ই ফুটে উঠতে দেখা যায়। আজ আমাদের আলোচনায় নিরুদ্দেশ গল্পটি, যেটি গৃহীত হয়েছে সামনে চড়াই গল্পগ্রন্থ থেকে। সামনে চড়াই এই গল্পগ্রন্থটি ১৯৫০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যেখানে দেখা যায় শীতের সন্ধ্যায় বাতলার দিনে দুই বন্ধু সংবাদপত্রে প্রকাশিত
নিরুদ্দেশ বিজ্ঞাপনের আড়ালে যেসব কাহিনী থাকে তাই নিয়ে আলোচনা করছিল। কথককে তার বন্ধু সোমেশ এ জাতীয় একটা গল্পের পেছনে যে ট্র্যাজেডি থাকে তার কথা বলেছেন। নিরুদ্দিষ্ট পুত্রের স্বেচ্ছা প্রত্যাবর্তনে পিতার প্রত্যাখ্যান, চিনতে না পারা এবং মুমূর্ষ জননীর কাছে পুত্ররূপে মিথ্যা পরিচয় দানের জন্য পিতার কর্মচারীর অর্থ সহযোগে মিনতি গল্পের নায়ক শোভনের জীবনের ট্র্যাজিক ঘটনা। যে ট্র্যাজিক ঘটনার প্রকাশ্যে এনেছে কথকের বন্ধু সোমেশ। সন্দেহ নেই শোভনের এই অভিজ্ঞতা মর্মান্তিক। কানের কাছে জুড়ুল যা তাকে চিহ্নিত করে, কিন্তু সে জুড়ুল দেখেও তাদের নায়েব তাকে চিনতে পারেননি জরাজীর্ণ বিধ্বস্ত পিতা। তবে ছোট গল্পের আর 5টা গল্পের মতো এখানেও গল্পের শেষে চমক। কানের কাছে এই জুড়ুল গল্প কথক সোমেশেরও ছিল। এই প্রশ্ন তোলাতে গল্প কথককে শুনতে হয়, সেজন্যই গল্প বানানো সহজ হলো। অর্থাৎ জীবনের কত এলাকা যেখান থেকে সত্যকে তোলা তো দূরে থাক, সত্যের জরিপই হয়নি। প্রেমেন্দ্র মিত্র এই রকম একজন জরিপ শিল্পী শুধু নয়, জীবনের সত্যকে গলিয়ে তুলেছেন। তো কল্লোল গোষ্ঠীর সেই গল্প আজ আমরা পাঠ করব। গল্পে প্রথমেই বলে নেওয়া যাক, এই গল্পে রয়েছে গল্পের ভেতর গল্প, অর্থাৎ একটি গল্পের মধ্যে আবার একটি গল্প। গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, অর্থাৎ গল্পকার যেন নিজেই গল্প বলে চলেছেন। তার বন্ধু সোমেশের মুখ দিয়ে আসল যে নায়কের গল্প উঠে আসবে সে হচ্ছে শোভন। এই শোভন চরিত্রটি ঠিক যেন রবীন্দ্রনাথের অতিথি গল্পের তারাপদ বা আমাদের পরিচিত নজরুলের বাল্য ছবি দুখু মিয়ার মতো, যারা বাইরের চিন্তা ভাবনাকে প্রাধান্য না দিয়ে কেবল নিজের মনের মধ্যে চলা প্রবৃত্তিগুলোকেই প্রাধান্য দিতে চায়, এবং সেক্ষেত্রে তাদের কী করুণ পরিণতি ঘটে এই গল্পের মধ্যে তাই বর্ণিত হয়েছে। শুরু করা যাক গল্প পাঠ এবং বিশ্লেষণ। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছুই বোধ হয় নাই। বিশ্রী অর্থাৎ খারাপ। শীতের দিনে বাদলা অর্থাৎ গল্পটি শীত ঋতুতে রচিত, যেখানে বাদলা অর্থাৎ মেঘাচ্ছন্ন অবস্থা, মেঘলা দিনের অবস্থার কথা বলা হয়েছে। শীতের দিনে মেঘলা হলে সত্যিই বিরক্তিকর, অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। এই জন্যই লেখক বললেন সেরকম বোধহয় কিছু নেই, অর্থাৎ পরিবেশটা আগে সৃষ্টি করে নেওয়া হচ্ছে। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। মেঘ দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, সেই আকাশ মেঘে ঢাকা এবং ম্লান পৃথিবী অর্থাৎ পৃথিবীর ঔজ্জ্বলতা যেন হারিয়ে মৃতের মতো অসাড় নিস্পন্দ হয়ে অবস্থান করছে প্রাকৃতিক পরিবেশ। সোমেশ হঠাৎ আজ না আসিয়া পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও
আজ যেন কেমন হইয়া আসিয়াছে। সোমেশ গল্পকথকের বন্ধু। দুপুরবেলা তার সঙ্গে একটা আড্ডা চলে। আজকের এই বিরক্তিকর দিনে আড্ডায় উপস্থিত সোমেশ, যেটাকে অত্যন্ত ভালো দিক হিসেবে গল্পকথক দেখছেন। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? আযুক্ত চৌর্য করে হচ্ছে আশ্চর্য, নিপাতনে সিদ্ধ সন্ধি। খবরের কাগজে এই আশ্চর্য ব্যাপারটা নিয়েই গল্পকথক প্রশ্ন তুললেন। কি? আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজ, নিরুদ্দেশের বিজ্ঞাপন। হারিয়ে যাওয়া ব্যক্তির বা হারিয়ে যাওয়া কোনো ঘটনার খোঁজ খবর জানার সেই অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 7টি সংখ্যায় রয়েছে। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। সিগারেট থেকে বোঝা যাচ্ছে যে সোমেশ ধূমপায়ী, অর্থাৎ তিনি ধূমপান করে থাকেন। এই নিরুদ্দেশের প্রসঙ্গে তার কোনো কৌতূহলই দেখা গেল না। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের ওপরও চাপিয়া ধরিয়াছে। ঘর নিস্তব্ধ, অর্থাৎ কোনো রকম সাড়া শব্দ নেই। আর এই ঘরের ভেতরে ধোঁয়ার কুণ্ডলীগুলো অর্থাৎ ধোঁয়ার রিংগুলো ধীরে ধীরে পাক খেতে খেতে উপরে উঠে যাচ্ছে। সমস্তই নিশ্চল স্তব্ধ। নিশ্চল স্তব্ধ অর্থাৎ অচল এবং চুপচাপ। নিবিসর্গ চল করে হচ্ছে নিশ্চল। বাইরের অসারতা অর্থাৎ বাইরের পরিবেশ যেভাবে অসার হয়ে অবস্থান করছে, সেই অসারতা আমাদের মনের ওপর অর্থাৎ গল্পকথক এবং সোমেশের মনের ওপরও যেন চেপে ধরেছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। নেহাত হঠাৎ একটা কিছু করে এই যে অসার পরিবেশটা, অস্বস্তিকর স্তব্ধতা, এটা ভাঙার প্রয়োজন অনুভব করে গল্পকথক প্রথম তার বক্তব্য শুরু করলেন। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? গুণ ধারণ করেন যিনি, গুণধর। এখানে ব্যঙ্গাত্মক প্রয়োগ, অর্থাৎ বাবা মায়ের প্রতি তার কৃত্রিম ক্রোধ প্রকাশ করে ছেলের দেরি করে থিয়েটার দেখে বা নাট্যশালা থেকে বাড়ি ফেরাকে এখানে ব্যঙ্গ করছেন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, চুপ করে থাকেন। অর্থাৎ থিয়েটার দেখার জন্য বিকেলবেলায় তার লুকোনো সঞ্চয় থেকে ছেলের জোড়াজুড়িতে পেড়াপিড়িতে অর্থাৎ জোড়াজুড়িতে কয়েকটা টাকা তিনি বের করে ছেলের হাতে দিয়েছেন। অতএব তিনি এখানে মিথ্যে কথা না বলতে পেরে চুপচাপ থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আর বারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি।
পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। বাবা মায়ের নীরবতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। মা যদি কোনো জবাব দিতেন তাহলে তিনি হয়তো আর এ ধরনের রিয়াকশান দেখাতেন না, কিন্তু এক্ষেত্রে মায়ের চুপচাপ হওয়াতে বাবা বুঝলেন যে যা ঘটনা ঘটছে এই মায়ের বশেই ঘটছে, অথচ ইনি চুপচাপ রয়েছেন। তাই অনুত্তীর্ণ হওয়া, পয়সা নষ্ট করা, খোলামকুচি অর্থে ভাঙা কলসি বা হাঁড়ির টুকরো, এখানে মূল্যহীন অর্থে বোঝানো হয়েছে, আর কৃতার্থ ধন্য। তো এই যে জিনিসগুলো, আর নবাব পুত্র থেকে পুত্তুর, যেটি একটি অর্থ তৎসম শব্দ এখানে ব্যবহার হচ্ছে, নবাবের ছেলে। হ্যাঁ, সে নবাবের ছেলে যেমন যা খুশি তাই করে, ইনিও বোধহয় যা খুশি তাই করার চেষ্টা করছে। তাই তিনি এটা সহ্য করতে পারছেন না, বলছেন দূর করে দেবেন, দূর করে দেবেন। অবশ্যই বাড়ি থেকে ছেলেকে দূর করে দেওয়ার কথাই এখানে উঠে আসছে। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। মৌখিক, মুখ থেকে মৌখিক, অর্থাৎ মুখের এই যে আস্ফালন, এই দম্ভের মধ্যেই পুরো ব্যাপারটা এখানেই হয়তো চুপচাপ হয়ে যেত, শেষ হয়ে যেতে পারত। কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ করলেন বাড়িতে। সেই থিয়েটার দেখে রাত করে ফিরে আসা সেই গুণধর পুত্র, যেটি এখানে ব্যঙ্গার্থে প্রয়োগ হচ্ছে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। এখানে বাবার মনস্তত্ত্ব বিশ্লেষণ হচ্ছে। তিনি যে ক্রোধের সঙ্গে কথাগুলো বলছিলেন, সেই ক্রোধ আর সামলে উঠতে পারেন না। আবার পিতা হিসেবে নিজের অবস্থান থেকেও সরে যেতে পারেন না। সেই নিজের মান অর্থাৎ নিজের সম্মান নিজে রাখবার জন্য রাগের ঝোঁকটা সামলাতে না পেরে একটু বেশি মাত্রায় আবেগী হয়ে বলে ফেলেন যে এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। অভিমানী অর্থাৎ অভিমান করে আছে যে এই ছেলে বাবা মায়ের ওপর অভিমান করে থাকে, তাই তাকে পিতার আর কোনো কথা আঘাত করুক আর না করুক, পিতৃদেবের এই যে বাড়ি থেকে বেরিয়ে যা আদেশ, সেটা শোনা মাত্র সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এটা পালন করতে উদ্যত হয়, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা ছেলে আর বাবার মাঝে যিনি নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন, এখানে বিষয়টাকে ধামাচাপা দিয়ে খাওয়া দাওয়ার সময়টির উল্লেখ করে বললেন, যেটা পরেও বলা যেত, বলে তিনি বিষয়টা সামলাতে চাচ্ছেন। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আস্কারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। মারমুখী হয়ে ওঠা, প্রচণ্ড রকম ক্রোধে মারতে যাওয়ার মতো অবস্থা। অত্যন্ত রাগের সঙ্গে বাবা বলে উঠল, তোমার আস্কারাতে, প্রশ্রয়ে, তোমার প্রশ্রয়েই ছেলেটি উচ্ছন্নে গেছে। উচ্ছন্নে যাওয়া অর্থাৎ ছেলেটি শেষ হয়ে যাচ্ছে। মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। এই ছেলে বিগড়ে যাওয়ার মূল কারণ আদর, তিনি এটাকে চিহ্নিত করলেন। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। মা
চোখের জল আঁচল দিয়ে মুছতে থাকেন গভীর দুঃখে। তার ক্ষেত্রে টানাপোড়েনটি বেশি, একদিকে ছেলের দিক, অন্যদিকে স্বামীর দিক। অর্থাৎ স্বামীর ধমক তাকে সহ্য করতে হয়, আবার ছেলের রাগ ভাঙাতে তাকেই যেতে হয়। তো ছেলে কিন্তু এই বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় সেদিনই বেরিয়ে পড়ল। প্রথম পর্ব এইটুকুন থাকুক, পরের পর্বে আবার পরের অংশ আলোচনা হবে। ধন্যবাদ।